আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, স্থগিত করা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের তৎপরতা দেশের মধ্যে ভয়াবহ রকম বেড়ে যাচ্ছে। অনেকটা গেরিলা কায়দায়, অনেকটা জঙ্গি কায়দায়, কিংবা যাকে বলা হয়, যেটাকে আমরা ঝটিকা মিছিল বলি, এবং অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড তারা করে যাচ্ছে এই ঢাকা রাজপথে। তো সেই রাজপথে তাদের যে ঝটিকা মিছিল, যেটা ইতিপূর্বে কখনো বিএনপি বা জামাত, আওয়ামী লীগ জমানাতে তারা চেষ্টা করে ঠিক এইরকম ভাবে করতে পারেনি। যেমন প্রথম দিকে তারা যেভাবে মিছিল করত, তো মিছিল করতে গিয়ে তারা ভয় পেতেন, মুখ ঢেকে রাখতেন, তারপরে দৌড়ে দৌড়ে মিছিল করতেন, ছবি তুলে আবার পালিয়ে যেতেন। দ্বিতীয় স্তরে যখন এই মিছিলগুলো হচ্ছিল, তখন তাদেরকে ধরার জন্য সেই বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি, জামাত, এনসিপি, তাদের নেতৃবৃন্দ সাধারণ জনগণদেরকে নিয়ে তাদেরকে ধাওয়া দিত এবং ২-৪ জনকে ধরে আচ্ছা মতো পিটুনি দিত। পিটুনি দেওয়ার পরে সেগুলো আবার ভাইরাল করা হতো। এতে করে মনে করা হতো যে আওয়ামী লীগের তৎপরতা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এগুলো সব বুমেরাং হয়ে গেল। বুমেরাং হয়ে তারা, দেখা গেল আওয়ামী লীগের যারা লোকজন, তারা শক্তিমত্তা অর্জন করলো এবং মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদের সাহস শক্তি বাড়লো, সংখ্যা বাড়লো, এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো কয়েকটি ক্ষেত্রে তারা পুলিশের হাত থেকে, মানে এত তাদের সংখ্যা বড় হয়ে গেল যে ওই মব করে আগে যেভাবে তাদেরকে দমন করা যেত, তো সেটা হলো না। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশকে বাধ্য করা হলো যে এখন যে এলাকাতে আওয়ামী লীগের লোকজন মিছিল করবে সে এলাকার ওসির খবর আছে এবং যেভাবে হোক আওয়ামী লীগের লোকজন ধরতে হবে। তো এতে করে পুলিশ তার চাকরি বাঁচানোর জন্য মিছিল হোক বা না হোক, তাকে নিয়মিতভাবে এই আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার করতে হচ্ছে এবং দেখাতে হচ্ছে। আর এই কাজ করতে গিয়ে অনেক পুলিশের চাকরিও চলে যাচ্ছে। হৃদয় বিদারক ঘটনা ঘটছে। এর কারণ হলো আওয়ামী লীগের লোককে তো আপনি খুঁজে পাবেন না, সে তো পালিয়ে আছে, নিরাপদ দূরত্বে আছে। ফলে আপনি যাদেরকে ধরছেন তারা অনেকে আওয়ামী লীগের লোকজন নয়। এমনি কাউকে মাদকের কথা বলে, কাউকে আওয়ামী লীগের কথা বলে, কাউকে সন্ত্রাসের কথা বলে সারা বাংলাদেশে এই যে গ্রেপ্তার অভিযান চলছে, এ সকল গ্রেপ্তার অভিযানে প্রায়ই পুলিশের যারা কর্তারা তারা বিপদে পড়ছেন। সবগুলো পেপার পত্রিকা আসছে না, কিন্তু যেগুলো পেপার পত্রিকা আসছে সেগুলো রীতিমতো বিস্ময়কর। যেমন ধরো এখন ওই যে বিহারীপল্লী থেকে মোহাম্মদপুর এক লোককে মাদক কাণ্ডে বা মারামারি করার জন্য, সন্ত্রাসের জন্য ধরা হলো। তার ছোট বাচ্চা মেয়েটি রক্ষা করতে এলো, আর মেয়েটার গালে কে যেন একটা থাপ্পড় দিয়ে এলো। এটা নিয়ে রীতিমতো একটা এলাহি কাণ্ড ঘটে গেল। তো এইরকম আবার পুলিশ দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা হলো যে মানিক মিয়া এভিনিউতে সংসদের সামনে আওয়ামী লীগের লোকজন বিরাট একটা মিছিল করলো। তো 3টা ভাগে বিভক্ত তারা মিছিল করছিল। এক পক্ষ মিছিল করছিল, আর এক পক্ষ পিছনে কেউ যেন মব তৈরি করতে না পারে সামনে এবং পেছনে, এই জন্য তারা সেই মোটরসাইকেল নিয়ে তারা সেফ গার্ড হিসেবে, ভ্যান গার্ড হিসেবে তাদেরকে সিকিউরিটি দিচ্ছিল এবং সঙ্গে নিঃসন্দেহে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। আরেকটি পক্ষ একেবারে চিলের মতো ছো মেরে পুলিশের হাত থেকে যেন আওয়ামী লীগের লোকজনকে ধরা পড়ে তাকে ছিনিয়ে নেওয়া যায় সেইভাবে তারা ওত পেতেছিল, যেটা পুলিশ স্বপ্নেও কল্পনা করেনি। তো মানিক মিয়া এভিনিউতে এইভাবে মব হলো না, কিন্তু পুলিশ কয়েকজনকে ধরে ফেললো। আর তাদের উপর রীতিমতো বাস পাখি বা চিল বা ঈগল পাখি যেভাবে ছো মারে, ওইভাবে মোটর সাইকেলে এসে একদল দঙ্গল আওয়ামী লীগ বা ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা পুলিশের হাত থেকে উদ্ধার করে নিয়ে গেল।
পুলিশ রীতিমতো বেকুব, এটা কি ধরনের কথা, এভাবে হয়? মানে মন্ত্রী খুব ক্ষেপে গেলেন, আইজি সাহেবও ক্ষেপে গেলেন, কিন্তু পরবর্তীতে এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার ঘটেনি। মানে পুলিশ ওইভাবে মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করার চেষ্টা করেনি, আর ওইভাবে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেনি। তাই বুঝতে পারেন ব্যাপারটা এখানে কাদের জয় হলো। আরেকটি ঘটনা ভীষণ রকম আতঙ্ক তৈরি করেছে, এবং এটা বলা হচ্ছে সন্ত্রাসী কাণ্ড, কিন্তু এর সঙ্গে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগ জড়িত নয়, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না, আমার সন্দেহ হচ্ছে। এই জন্য পুলিশ যে ভয় পেয়ে গেছে মোহাম্মদপুরে, সেটা হলো 999-এ পুলিশকে টেলিফোন করে একটা টহল গ্রুপকে নেওয়া হয়েছে নিরাপদ জায়গাতে, এবং সেখানে নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে। হতে পারে এটা কোনো ছিনতাইকারী গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, অথবা ওই এলাকার পুলিশ কোনো রাজনৈতিক, মোহাম্মদপুর এলাকাতে রাজনৈতিক তৎপরতা দেখিয়েছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, তাদের উপর হয়তো পুলিশ শক্তি প্রয়োগ করার চেষ্টা করেছে, বাড়ি বাড়ি আক্রমণ করার চেষ্টা করেছে। ওটার জন্য পুলিশের উপর এমন একটা আক্রমণ করা হলো যেটি সারা বাংলাদেশে রীতিমতো পুলিশের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করে ফেলেছে। এইগুলো দেশের অবস্থা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, এই দেশের মধ্যে এই কাজগুলো একের পর এক ঘটানো হচ্ছে। তো কাজে আমরা নিশ্চিত যে শেখ হাসিনা, এস আলম বা জেলখানার মধ্যে যে সকল ধনকুবেরা রয়েছেন, তারা এখানে যথেষ্ট বিনিয়োগ করছেন আওয়ামী লীগকে এভাবে একটি মানে জঙ্গি অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মনে ভয় তৈরি করার জন্য। এই গেল একটা। অন্যদিকে অস্ত্র ধরা পড়ছে, এবং বিভিন্ন মাধ্যম থেকে, গোয়েন্দা সূত্র থেকে যেটা বলা হচ্ছে যে আমাদের যে সীমান্ত, ভারত সীমান্ত তো এখন বন্ধ, তবে মায়ানমার সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র দেশের মধ্যে ঢুকছে। কেউ বলার চেষ্টা করছে যে এটা অস্ত্র চোরাচালানের একটা গোল্ডেন রুট হয়ে পড়েছে, এবং এই অস্ত্র থাইল্যান্ড থেকে, চীন থেকে, বিভিন্ন জায়গাতে এসে এটা ভারতে ঢুকে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে থেকে যাচ্ছে, বা অন্য কোনো তৃতীয় দেশে চলে যেতে পারছে, হোয়াট এভার মেবি, বাট এটা অস্ত্র চোরাচালানির একটা গোল্ডেন রুট হয়ে পড়েছে। এমনি গত 14 মাস ধরে মায়ানমার থেকে অবাধে গরু আসছে, অন্যান্য চোরাচালানি পণ্য আসছে, ইয়াবা আসছে, আর অস্ত্র আগেও আসছে, কিন্তু এখন এটি সীমাহীন অস্ত্র এবং গোলা বারুদ। এবং এত সব মানে যাকে বলা হয় হাই এন্ডের অস্ত্র আসছে, যেগুলো আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও নেই। কেউ বলার চেষ্টা করছে যে এ সকল অস্ত্র দিয়ে একটা গেরিলা যুদ্ধ করার জন্য একটি অশুভ শক্তি, পঞ্চম বাহিনী দেশবিরোধী তৎপরতায় লিপ্ত। কেউ স্বভাবসুলভভাবে এই কাজের জন্য আওয়ামী লীগকে দায়ী করছে, কেউ এটাকে মার্কিন ডিপ স্টেটের পলিসির কথা বলা হচ্ছে, কেউ এটাকে রোহিঙ্গাদের কাণ্ড হিসেবে বলার চেষ্টা করছে, হোয়াট এভার মেবি, কিন্তু ঘটনা তো সত্য। এবং এই কারণ কি হলো, পুরো কক্সবাজার, টেকনাফ, উখিয়া থেকে শুরু করে এই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবনযাত্রা রীতিমতো হারাম হয়ে গেছে। আচ্ছা, এই ঘটনা যখন ঘটছে, তখন আমাদের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা, জনজীবনের স্বাভাবিক নিরাপত্তা বোধ এবং রাজনীতিবিদদের মধ্যে যে আতঙ্ক তুঙ্গে গিয়ে পৌঁছে গেছে। এই যখন দেশের অবস্থা, তখন দেশের বাইরে, বিশেষ করে ইউরোপে এবং আমেরিকাতে আওয়ামী লীগের যে তৎপরতা, এটি রীতিমতো কপালে চোখ ওঠার মতো। আওয়ামী লীগের কতগুলো পরিচিত মুখ রয়েছে যারা সোশ্যাল সামাজিক মাধ্যমে এসে খুব গালাগাল করেন। এদের মানে গালাগাল আগে তারা সোশ্যাল মাধ্যমে করতো, এখন তারা গিয়ে অনেকটা মাস্তানের মতো করে ইচ্ছা মতো প্যারিসে চলে যাচ্ছেন, ইচ্ছা মতো ইটালি চলে যাচ্ছেন, ইচ্ছা মতো ইংল্যান্ডে চলে আসছেন, আবার আমেরিকাতে যাচ্ছেন। মানে আওয়ামী লীগ অন্তত কয়েকশো এরকম আন্তর্জাতিক মাস্তান তৈরি হয়েছে, দাউদ ইব্রাহিম তৈরি হয়েছে, ডন তৈরি হয়েছে, যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ, সেটা বিএনপি হোক, জামাত হোক, কিংবা সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লোকজন হোক, তাদেরকে ভয় দেখানোর জন্য এই গত 14 মাসে তারা যেভাবে একের পর এক কাণ্ড সেই ইউরোপ আমেরিকাতে ঘটাচ্ছে, কল্পনা করা যায় যে একজন উপদেষ্টা, সে একটা অনুষ্ঠান করতে গেছে নিউ ইয়র্কের
বাংলাদেশ কনসুলেট অফিসে। আপনারা তো জানেন যে বাংলাদেশের যে দূতাবাস সেটা হলো ওয়াশিংটনে, এবং ওখানে বড় বড় শহরগুলোতে, ছোট ছোট শহরগুলোতে সেখানে কাউন্সিলর আছে বা কনসুলেট অফিস আছে, যেগুলো সরাসরি দেখা যাচ্ছে কাউকে কনসাল জেনারেল নিয়োগ দেওয়া হয়, সে নিজে একটা অফিস মেনটেন করে, আর রাষ্ট্র এখানে সাব অফিস হিসেবে বেশ কয়েকটা তাদের যে কাউন্সিল অফিস আছে তার মধ্যে সবচেয়ে বড় অফিসটি কনসুলেট অফিস, সেটা হলো নিউ ইয়র্কে। তো সেই নিউ ইয়র্কের রাষ্ট্রীয় কনসুলেট অফিসের মধ্যে আওয়ামী লীগের লোকজন ঢুকে গেল। তারা সেখানে ঢুকে মারপিট করলো, ভাঙচুর করলো। তারপরে ওখানে মাহবুব সাহেব যে উপদেষ্টা, তার গাড়িতে আক্রমণ করলো, এবং সেখানে যারা সিকিউরিটিতে দায়িত্ব ছিলেন, কেউ বলছেন গাড়িতে মাহবুব সাহেব ছিলেন, কেউ ছিলেন বলে যে না ছিলেন না, তিনি পিছনের দরজা দিয়ে চলে গেছেন, হোয়াট এভার মেবি। মানে রীতিমতো তছনছ করে দিচ্ছে আওয়ামী লীগ দেশের বাইরে। এবং এই যে কাজগুলো তারা করছে, এই কাজের পেছনে রয়ের মদত আছে। এই কাজের পেছনে সিবিআই তাদের মদত আছে। এই কর্মের পেছনে অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীর মদত আছে, ভারতের মদত আছে, দিল্লির চাণক্য নীতি আছে, এতে কোনো সন্দেহ নেই। তারা আওয়ামী লীগের পেছনে ইনভেস্ট করছে, আওয়ামী লীগ নিজে ইনভেস্ট করছে, ভারত ইনভেস্ট করছে। এই কথাগুলো আপনাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, সেভাবে প্রস্তুতি নিতে হবে। আপনারা যারা জানেন যে কলকাতাতে তাদের এই মুহূর্তে কয়েক লাখ শীর্ষ নেতা কর্মী রয়েছে, যারা সেখানে রীতিমতো একটা বাজার বসিয়ে নিয়েছেন। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ যেখানে যায় সেখানেই তারা রাজত্ব প্রতিষ্ঠা করে ফেলে। আমাকে একজন লোক বলতেছিলেন যে একটা সময় হেমায়েতুল্লাহ আরঙ্গ এবং কাদের সিদ্দিকী সাহেব তারা কলকাতাতে যখন ছিলেন ৭৫ পরবর্তী সময়, পুরো কলকাতার আন্ডারওয়ার্ল্ড তারা নিয়ন্ত্রণ করতেন। একটি অংশ, কলকাতার একটি অংশ হেমায়েতুল্লাহ আরঙ্গ নিয়ন্ত্রণ করতেন, অপর অংশটি কাদের সিদ্দিকী নিয়ন্ত্রণ করতেন। আরঙ্গ সাহেব মারা গেছেন, কাদের সিদ্দিকী জীবিত আছেন। এটা বদনাম হতে পারে, দুর্নাম হতে পারে, বাট এটাই সত্য। আর যে লোক আমাকে বলেছেন সেটা হলো তিনি কলকাতাতে গেছেন এবং একটা নির্দিষ্ট এলাকাতে গিয়ে তার মানিব্যাগ হারানো গিয়েছে। তো সবাই বললো যে এখানে মানিব্যাগ যদি পেতে হয় তুমি আরঙ্গ দাদার কাছে যাও। শিয়ালদহ স্টেশনের তার এই ঘটনা ঘটেছে, তিনি তার কাছে গেলেন এবং সে ঠিকই তারপর দিন তাকে সেই মানিব্যাগ ফেরত দেওয়া হলো। তো এইরকম ছিল আওয়ামী লীগের ক্ষমতা। তো সেই আওয়ামী লীগের ক্ষমতা যদি ৭৫, ৭৬, ৭৭, ৮০ এই সময়টাতে এইরকম হয়, তো এখন আওয়ামী লীগের অবস্থা কেমন হতে পারে? তারা পুরো কলকাতার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। কলকাতা পুলিশ, কলকাতার আন্ডারওয়ার্ল্ড, কলকাতার রাজনীতি, এবং মমতা ব্যানার্জি বা অমিত শাহ কিংবা ধরুন ওখানে যে সকল বিজেপি নেতা রয়েছেন, তাদের পুরো আওয়ামী লীগের যে কি প্রভাব এই মুহূর্তে ওখানে রয়েছে, সেটা আওয়ামী লীগের লোকজনদের ওখানে ঢলাঢলি দেখলেই বুঝতে পারবেন। সেখানে আওয়ামী লীগ অফিস নিয়েছে, নিয়মিত সেখানে আড্ডা হচ্ছে, চা সিঙ্গারা কস্তুরি, চা সিঙ্গারা ফুলুরি, তারপরে চা কফি, কত কিছু। এবং সেখানে, এবং সর্বশেষ এই যে একজন মেজর জেনারেল বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, মিস্টার কবির, সপরিবারে নাকি তিনি পালিয়ে গেছেন। তিনি সেখানে গিয়ে সেই প্রাসাদ বসবাস করছেন, এবং এখানে সামরিক, বেসামরিক, পুলিশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলিয়ে ওখানে একটা মিনি বাংলাদেশ তারা গড়ে তুলেছেন। তাদের অর্থ আছে, পরিকল্পনা আছে, রাষ্ট্রীয় তথ্য আছে, এবং তারা নিয়মিতভাবে স্পর্শকাতর জায়গাতে যোগাযোগ করে যে কর্মকাণ্ড চালাচ্ছেন, তৎপরতা চালাচ্ছেন, তার ফলে মিছিল ক্রমশ বড়ই হয়ে যাচ্ছে। আর এই যে কলকাতা কেন্দ্রিক যে কর্ম, এই কর্মগুলো করতে গিয়ে তারা যশোর, বেনাপোল, খুলনা, ভাঙ্গা, এরপর গোপালগঞ্জ, কোটালীপাড়া, শরীয়তপুর, মাদারীপুর, আলফাডাঙ্গা, বরিশাল এবং ঢাকা, কলকাতাকে কেন্দ্র করে এই কাজগুলো তারা করছে। এই এলাকাতে যারা বিএনপি করেন, এই এলাকাতে যারা রাষ্ট্র পরিচালনার বা রাষ্ট্রের পক্ষে প্রতিভূ, তারা খুব ভালো করে জানেন যে এই সমস্ত এলাকায় এখন আওয়ামী লীগের সেই দুর্দিন নেই। গেল এক। এখন বাকি যে এলাকাগুলো রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরপরে ফেনী, এই পুরো বেল্ট,
এই পুরো বেল্টের উপর আধিপত্য স্থাপন করার জন্য, ইনক্লুডিং নোয়াখালী। তারা আগরতলাকে টার্গেট করেছে এবং আগরতলাতে নতুন তাদের কেন্দ্র স্থাপন তারা করে ফেলেছে বা করতে যাচ্ছে। আপনারা জানেন যে বিরাট একটি অংশ, মানে তারা কয়েকটি জায়গাতে, দিল্লিতে কিন্তু খুব অল্প লোক আছে, আওয়ামী লীগের যে সমস্ত লোক পালিয়ে আছে তাদের একটা অংশ যেমন কলকাতাতে বললাম আছে, ইউরোপ আমেরিকাতে আছে, সেখানে তো ইচ্ছা করলে এই কাজগুলো করা যায় না। কিন্তু মানে আগরতলাতে কিন্তু মানে তাদের দ্বিতীয় গ্যাদারিংটা কিন্তু আগরতলাতে। কলকাতার পরে সবচেয়ে বেশি সংখ্যক লোক পালিয়ে আছে আগরতলাতে। তো এই আগরতলাতে এখন নিয়মিতভাবে কলকাতা থেকে বড় বড় নেতারা আগরতলাতে আসছে এবং আগরতলা লোকদেরকে সংগঠিত করে এই সীমান্তের এপারে মানে আমাদের যে রাজনীতি এবং বাণিজ্যের যে প্রাণ, লাইফ লাইন, সেটা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রামের আগ পর্যন্ত, একদম সীতাকুণ্ড পর্যন্ত, এই এলাকাতে তারা তাদের তৎপরতা বাড়ার জন্য যে প্ল্যান তারা করে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ এই জিনিসগুলো যদি জানতে পারি, গোয়েন্দারা কি জানেন না তারা এই কাজগুলো যে হচ্ছে এই ব্যাপারে কোনো প্রতিবেদন বা কোনো তথ্যপত্র কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাচ্ছেন? সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তারপর বিএনপি বা জামাত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি এই সমূহ বিপত্তি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েছে? যদি না নেয় তাহলে বুঝতেই পারেন যে ফ্যাসিস্ট যাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে 15টি বছর লড়াই সংগ্রাম করে আমরা সফল হয়েছি, যারা এখন আমাদেরকে সেই ছেড়ে চলে গেছেন অন্য একটি দেশে, সেখান থেকে যদি তারা এইভাবে একের পর এক তৎপরতা চালাতে থাকেন, সেই তৎপরতার ইফেক্ট আমাদের জনজীবনে, রাজনীতিতে এবং আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিতে এবং পুরো রাষ্ট্রের অস্তিত্বে কতটা ভয়ানক পরিণতি ঘটাতে পারে, আশা করি রাষ্ট্রের কর্তা ব্যক্তি যারা আছেন তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।